জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? মিরপুরের কালুশী ফ্লাইওভার থেকে কবে উদ্বোধন করা হয়? মনে রাখতে হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ সালে মিরপুরের কালুশী ফ্লাইওভার উদ্বোধন করা হয়। এরপরের প্রশ্ন, বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি? বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে ১৯টি। মনে রাখতে হবে বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি? ১৯টি। এরপরে প্রশ্ন, বাংলাদেশের মরণোত্তর দেহদান নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় কবে? ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সালে দেশের মরণোত্তর দেহদান নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সালে। এরপরে প্রশ্ন, দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ন প্রক্রিয়া নাম কি? খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ের পরিকল্পনার নাম হচ্ছে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। এরপরের প্রশ্ন, করোনা ভাইরাস থেকে। করোনা ভাইরাস থেকে এটা হচ্ছে বাংলাদেশের করোনার জিনোম সিকোয়েন্স প্রথম উদ্ভাবন করেন হচ্ছে কবে? কারা? ডক্টর সমীর কুমার সাহা। এগুলো থেকেই সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে ২-৩ বছর আগে বা ২-১ বছর আগের যেগুলো, এখান থেকে। বাংলাদেশের করোনার জিনোম সিকোয়েন্স প্রথম উদ্ঘাটন করেন হচ্ছে ডক্টর সমীর কুমার সাহা ও তার মেয়ে ডক্টর সেজুতি সাহা ১৫ মে ২০২০ সালে উদ্বোধন করেন। বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় কবে? ৮ মার্চ ২০২০ সালে বাংলাদেশের প্রথম করোনা রোগ শনাক্ত করা হয়, যখন টেলিভিশন সবচেয়ে বেশি ছিল। ৮ মার্চ ২০২০ সালে টেলিভিশনে বিভিন্ন ধরনের কিভাবে করোনা ভাইরাস থেকে বাঁচতে হয় এই ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত দিচ্ছিল। কবে? ৮ মে ২০২০ সালে। এরপর প্রশ্ন, বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু করে? ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনা গণটিকাদান কার্যক্রমে শুরু করে। কত? ৫৪তম দেশ হিসেবে ৫৪তম। মনে রাখতে হবে এটি ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশ করোনা গণটিকাদান কার্যক্রম শুরু করে। এরপর প্রশ্ন, বাংলাদেশের প্রথম করোনা ভাইরাস রোগের মৃত্যু ঘটে কবে? ১৮ মার্চ ২০২০ সালে প্রথম বাংলাদেশের করোনা ভাইরাসের রোগে মৃত্যু ঘটে। কখন? ১৮ মার্চ ২০২০ সালে বাংলাদেশের প্রথম করোনা ভাইরাসের মৃত্যু ঘটে ১৮ মার্চ ২০২০ সালে। ১৮ মার্চ ২০২০ সালে কি হয়েছিল? ১৮ মার্চ ২০২০ সালে বাংলাদেশের প্রথম করোনা ভাইরাস রোগের মৃত্যু ঘটে। এরপরে প্রশ্ন, বাংলাদেশের করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করেন কোন প্রতিষ্ঠান? বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করে কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এরপরে প্রশ্ন, সংবিধান জাতীয় সংসদ আইন ও বিচার সংবিধানের সর্বশেষ কততম সংশোধনী হয়েছে? সংবিধানের সর্বশেষ কততম সংশোধনী হয়েছে? সেটা হচ্ছে ১৭তম সংশোধনী হয়েছে। সংবিধানের সর্বশেষ ১৭তম সংশোধনী হয়েছে। এরপরের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীকে ফার্স্ট ডিস্ট্রিবিউশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম
সংশোধন। সংশোধন কোন সংশোধনে কি আখ্যায়িত করা হয়েছে? ফার্স্ট ডিস্ট্রিবিউশন কনসোলিডেশন। এটা কবে করা হয়েছিল? পঞ্চম সংশোধনীতে। পঞ্চম সংশোধনীর কোন সংশোধনীকে ফার্স্ট ডিস্ট্রিবিউশন অফ কনসালটেশনস বলে আখ্যায়িত করা হয়েছে? পঞ্চম সংশোধনীতে। এরপরে প্রশ্ন, সংবিধানের সপ্তম সংশোধনী আইন জাতীয় সংসদে কবে পাশ করে? 2018 সালের 8 জুলাই সংবিধানের সপ্তদশ সংশোধনী আইন হিসেবে জাতীয় সংসদ পাশ করে। তাহলে সংবিধানের সপ্তদশ সংশোধনী আইন জাতীয় সংসদ পাশ করে হচ্ছে 8 জুলাই 2018 সালে। এরপরে প্রশ্ন, সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত 50টি নারী আসনের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয়? 25 বছর বৃদ্ধি করা হয়। তাহলে সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত 50টি নারীর আসনের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয়েছে? 25 বছর বৃদ্ধি করা হয়েছে। সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত 50টি নারী আসনের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয়েছে? 25 বছর। জাতীয় সংসদ নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন। দ্বাদশ জাতীয় সংসদ রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভেঙে দেন? সংবিধানের 48 অনুচ্ছেদের অধীনে। 48(3) অনুচ্ছেদের অধীনে। সংবিধানের 48(3) অনুচ্ছেদের অধীনে। এরপর প্রশ্ন, জাতীয় সংসদে টানা 10টি বাজেট অধিবেশনের সভাপতিত্ব করার বিরল রেকর্ড গড়ে কে? স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী কি করেছিলেন? স্পিকার ডক্টর শিরীন শারমিন কি করেছিলেন? তিনি জাতীয় সংসদে টানা 10টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করার বিরল রেকর্ড করেন। অর্থাৎ এর আগে কেউ এভাবে 10টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেননি। শুধুমাত্র স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদে টানা 10টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করার বিরল রেকর্ড গড়েন। এরপরে প্রশ্ন, দ্বাদশ জাতীয় সংসদে কবে ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? 6 আগস্ট 2024 সালে কি করেছিলেন? দ্বাদশ জাতীয় সংসদে কবে ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন 6 আগস্ট 2024 সালে। কবে? 6 আগস্ট। আগস্টের 6 তারিখে 2024 সালে কি করেছিলেন? দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। তাহলে দ্বাদশ জাতীয় সংসদ কবে ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? 6 আগস্ট 2024 সালে। এরপরের প্রশ্ন, জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যবৃন্দের উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু হয় কবে? 31 মে 2017 সালে। 31 মে 2017 সালে। 31 মে 2017 সালে কি করা হয়েছিল? জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যবৃন্দের উপস্থিতিতে ডিজিটাল পদ্ধতি চালু করে 31 মে 2017 সালে। এরপরে প্রশ্ন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কবে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 13 জুলাই 2020 সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় 13 জুলাই 2020 সালে। কবে? 13 জুলাই 2020 সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকতা হয় 13 জুলাই 2020 সালে। চূড়ান্ত ভোটার তালিকা 2025
2 মার্চ 2025 অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা কতজন? দেশে ভোটারের সংখ্যা হচ্ছে মোট ভোটার কত? মোট ভোটার হচ্ছে হাজার, লক্ষ, একক, দশক, শতক, সহস্র, লক্ষ, হাজার, লক্ষ, নিযুত 12,37,32,78 জন পুরুষ হচ্ছে। এর মধ্যে 6,33,61,615 জন। নারী হচ্ছে 6,03,69,655 জন ও হিজড়া ছিল 998 জন। তাহলে বাংলাদেশে 2025 সালে ভোটার কতজন ছিল? ভোটার ছিল টোটাল পুরুষ, মহিলা এবং হিজড়া সহ 12,37,294। এর মধ্যে পুরুষ ছিল 6,33,61,615 জন। নারী ছিল 6,03,69,655 জন এবং হিজড়া ছিল 994 জন। আচ্ছা, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও কমিশন। বাংলাদেশের ট্যারিফ কমিশন এর নতুন নাম কি? বাংলাদেশের ট্যারিফ কমিশনের নতুন নাম হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশ ট্যারিফ কমিশন এর নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন হচ্ছে বাংলাদেশের ট্যারিফ কমিশন এর নতুন নাম। সো বাংলাদেশের ট্যারিফ কমিশনের নতুন নাম কি? বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন হচ্ছে বাংলাদেশের ট্যারিফ কমিশনের নতুন নাম। এরপরের সাধারণ জ্ঞানের প্রশ্ন, তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়, অর্থাৎ 2021 সালে নামকরণ করেছিলেন 15 মার্চ নামকরণ করেছিলেন। 2021 সালের 15 মার্চ নামকরণ করেন তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়। কোনটাকে? তথ্য মন্ত্রণালয়কে নামকরণ করেছিলেন 15 মার্চ 2021 সালে। কি নাম করেছিলেন? তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়। এরপরের প্রশ্ন আমরা যাই, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 27 জুলাই 2020 সালের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কি করা হয়েছিল? ডিএনএ ল্যাবরেটরির ব্যবস্থাপনায় অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়? 27 জুলাই 2020 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। এরপরে প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কবে গঠন করা হয়? স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর 24 নভেম্বর 2019 সালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠন করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠন করা হয় 24 নভেম্বর 2019 সালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠন করা হয়েছে। এরপর প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর ইংরেজি নাম কি? স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ইংরেজি নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ এডুকেশন। ডিপার্টমেন্ট অফ হেলথ এডুকেশন হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর ইংরেজি নাম। এরপরে ইউনাইটেড ন্যাশনাল পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 লাভ করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়? সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়। কি করেছিল? ভূমি মন্ত্রণালয় ইউনাইটেড ন্যাশনালস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 লাভ করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়? সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়। এরপরে প্রশ্ন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে ডেল্টা গভর্নরেন্স কাউন্সিল গঠন করা হয় কবে? 29 জুন 2020 সালে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2021 বাস্তবায়নে ডেল্টা গভর্নরেন্স কাউন্সিল গঠন করা হয় 29 জুন 2020 সালে। এরপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
পিপিপি অফিস কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি অফিস প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের অধীনে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে এনএসডিএ কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। সো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কোনটি? জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ। এনএসডিএ কি করেছিল? প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। এরপরে প্রশ্ন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কি? পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কি? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হচ্ছে কোনটি? পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কি? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরপর প্রশ্ন, যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে সেতু পরিবহন ও সেতু মন্ত্রণালয় হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম। এরপরে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তাহলে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইংরেজি নাম। তাহলে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? ইংরেজি নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে।